হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো এই নতুন সিরিজটা তোমরা যারা দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি তোমাদের পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এবং প্রথম যে লাইনটা আছে, তো আমরা এখানে দেখব প্রথম লাইনটি আছে যে কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি। তো এখানে কিন্তু আমরা দুরকম ভাব দেখতে পাচ্ছি। ভার্ব একটা হচ্ছে আমরা লিখব কি সিম্পল পাস্ট টেন্সে লিখব, কারণ এটা হচ্ছে বললেন, আর আজ একটা খেলনা পেয়েছি অর্থাৎ অলরেডি আমরা যেটা পেয়ে গেছি, তো সেটাকে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। তো চলুন দেখি আমরা বাক্যটা কীভাবে শুরু করা যায়। তো বাক্যটা আমরা ঠিক এইভাবে শুরু করতে পারবো, বা বাক্যটা আমরা এইভাবে লিখব যে আফটার গোয়িং সাম ডিস্ট্যান্সেস, অর্থাৎ কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু সেইড দ্য রিজন হিমসেলফ, অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আই হ্যাভ রিসিভড এ টয় টুডে। তো এখানে হচ্ছে কিছু দূর যাওয়ার পরে, তো আফটার গোয়িং সাম ডিস্ট্যান্সেস হচ্ছে কিছু দূর যাওয়ার পরে, আর অবিনাশবাবু এখানে সাবজেক্ট, অর্থাৎ অবিনাশবাবু কি নিজেই কারণটা বললেন। অবিনাশবাবু সেইড, অর্থাৎ সেইড হচ্ছে ভি2 অর্থাৎ ভার্ব। তো আমরা জানি আমরা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখি, ভি2 লিখি, দেন অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি বললেন, দ্য রিজন। রিজন হচ্ছে এখানে কিন্তু অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। অবিনাশবাবু সেইড দ্য রিজন, আর হিমসেলফ, হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয়, যখন বক্তা নিজেই কাজটি করেন, বা যখন কর্তা অর্থাৎ সাবজেক্ট নিজেই যখন কাজটি করেন, তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, প্রোনাউন ব্যবহার করি, যেমন মাই সেলফ আমি নিজে, হার সেলফ সে নিজে, বা আওয়ার সেলফস আমরা নিজে। তো এইভাবে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন এই যখন দেখবে যে নিজেই অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটি করছে, তখন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবে। আর আই হ্যাভ রিসিভড, এখানে সাবজেক্ট হলো কি আই, আর আই হ্যাভ রিসিভড। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করি, যখন ইতিমধ্যেই কোনো একটা কাজ হয়ে গেছে বোঝাতে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাজ বা হ্যাভ হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে, তো ফার্স্ট পার্সনের পরে আমরা সর্বদাই কি আই হ্যাভ ব্যবহার করি, এই জন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আর রিসিভড হচ্ছে রিসিভের থার্ড ফর্ম অর্থাৎ ভি3। আর কি পেয়েছি, এ টয় অর্থাৎ একটা খেলনা, এখানে এটি হচ্ছে অবজেক্ট এবং বাদবাকি আদার্স বা রিমেনিংয়ের মধ্যে পড়ে। তো এইভাবে কিন্তু আমরা পুরো যে প্যাসেজের প্রথম যে লাইনটা সেটা আমরা ট্রান্সলেট করে ফেললাম। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। আর এখানে আমরা কিছু এক্সট্রা ওয়ার্ডও জেনে নেব, যে ওয়ার্ডগুলি কি আমরা অনেক সময় ট্রান্সলেট করার সময় দেখা গেল হুবহু কমন পেয়েছি, কিন্তু আমাদের লাইনগুলি বা আমাদের ওয়ার্ডগুলি ঠিকভাবে মনে পড়ছে না। তখন কি হবে, এক্সট্রা ওয়ার্ড জানা থাকলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো সেই কারণে আফটার গোয়িং সাম ডিস্ট্যান্সেস আমরা এখানে ওয়েস লিখতে পারবো, আফটার গোয়িং সাম ওয়েস, বা কিছু পথ যাওয়ার পরে বা কিছুটা দূর যাওয়ার পরে। আর এখানে আমরা রিজন বলতে আমরা কারণকে বোঝাচ্ছি, তো সেটা আমরা কজও লিখতে পারবো অর্থাৎ কারণ, বা সেটাকে আমরা মোটিভও লিখতে পারবো, মানে উদ্দেশ্য বা মতলবটা কী ছিল, বা আমরা এটাকে পারপাসও বলতে পারি, পারপাস তার উদ্দেশ্যটা কী ছিল। তো এই সমস্ত ওয়ার্ড আমাদের লিখে নিতে হবে সাথে সাথে। আর এখানে রিসিভড হচ্ছে কি পাওয়া, অর্থাৎ মেন শব্দ হচ্ছে রিসিভ। তো রিসিভকে আমরা এখানে যেহেতু থার্ড ফর্ম ব্যবহার করেছি, রিসিভড করেছি, তো এটাকে কিন্তু আমরা গেটের থার্ড ফর্ম অর্থাৎ গটেন করতে পারি, গটেন। তো আই হ্যাভ গটেন আমরা এটা করতে পারি, আই হ্যাভ গটেন এ টয় টুডে, আমি আজ একটা খেলনা পেয়েছি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। আর আরও এক্সট্রা ওয়ার্ড যত আমরা জানবো তত বেশি ভোকাব ইনক্রিজ হবে, এই কারণে তোমরা এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে সেটা আপনাকে দেখাবো। তো দেখাবো খাবো যাবো বলবো, তো এইরকম থাকলে কিন্তু আমরা কি ফিউচার টেন্স ব্যবহার করি, ফিউচার টেন্স ব্যবহার করি। তো সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে বা ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কেমনভাবে লিখি, আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্ট আই দেখা গেল, বা আমরা তখন শ্যাল বা উইল এরকম লিখি, দেন ভি1, দেন আদার্স বা অবজেক্ট, দেন আমরা রিমেনিং, এইভাবে লিখি। তো চলো দেখি বাক্যটিকে কীভাবে ট্রান্সলেশন করতে পারি। তো বাক্যটিকে আমরা এইভাবে লিখব যে সেটা আপনাকে
দেখাবো, তাহলে কি আমি সেটা আপনাকে দেখাবো। আমি এখানে আমি শব্দটা কিন্তু কি সাইলেন্ট আছে, তো সাইলেন্ট যেহেতু আছে সেহেতু আমরা এখানে লিখে নেব ট্রান্সলেশন করার সময়। কারণ আমরা যদি না লিখি আমাদের ক্ষেত্রে কিন্তু যে লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে জড়তা আসবে এবং আমরা কিন্তু সেখানেই থমকে যাব বা আমাদের লেখাটা স্টপ হয়ে যাবে। তো যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আমাদের কাছে ক্লিয়ার থাকবে তখন কিন্তু আমরা যে কোনো বাক্যই আমরা কিন্তু ট্রান্সলেশন করে দিতে পারবো। তো সেইভাবে তো আই উইল শো ইউ অর্থাৎ শো এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই আর উইল হচ্ছে এটা অক্সিলারি ভার্ব বা শ্যাল বা উইল। দেন ভার্বের 1 নম্বর ফর্ম কি, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে শো, দেখানো। আই উইল শো ইউ আমি তোমাকে দেখাবো, তো এখানে কিন্তু অবজেক্ট হচ্ছে ইউ আর দ্যাট টয় ওই টয়টি, বা এখানে কিন্তু ইউ যেমন আমরা সেকেন্ডারি কি আমরা সেকেন্ডারি অবজেক্ট বলতে পারি। দেন আমরা কিন্তু কি দেখাবো, তো এটা কিন্তু আমরা আবার কি প্রাইমারি অবজেক্টও বলতে পারি। অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে কিন্তু এখানে দুটো অবজেক্ট রয়েছে, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি। তো আর এখানে আমরা শোকে বলতে পারি দেখানো, অর্থাৎ এটা কিন্তু আমরা বলতে পারি ডিসপ্লে। আই উইল ডিসপ্লে ইউ আমি তোমাকে দেখাবো, বা আই উইল রিভিল ইউ আমি তোমার কাছে এটা প্রকাশ করব, বা আই উইল এক্সপোজ ইউ এটা আমি তোমার সামনে প্রকাশ করে বা তোমাকে দেখাবো। তো আমরা এইভাবে কিন্তু আরও এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমে এই সেন্টেন্সটাকে ডিফারেন্ট টাইপের বা বিভিন্ন রকমভাবে লিখতে পারি। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আচ্ছা জিজ্ঞাসা করছেন যে খেলনা, তো এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে খেলনা অর্থাৎ একটা খেলনা। তো যেহেতু তারা বয়স্ক প্রাপ্তবয়স্ক এর জন্য জিজ্ঞাসা করা হচ্ছে যে একটা খেলনা, তো তেমনটা যদি লেখা হয় তাহলে কী হবে, তো এ টয় অর্থাৎ একটা খেলনা। তো জিজ্ঞাসা করা হচ্ছে এখানে, অর্থাৎ এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেমন লেখা হয় ঠিক তেমনই লেখা হয়েছে এবং এখানে ইন্ট্রোগেটিভ চিহ্ন দেওয়া আছে। তো চলো পরের বাক্যটি দেখি। তা চলুন না অর্থাৎ আপনি চলুন না। তো এই রকম বাক্য যখন থাকে আমরা কিন্তু রিকোয়েস্ট অর্থাৎ এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা কিন্তু রিকোয়েস্ট টাইপের সেন্টেন্স তৈরি করি, কি দয়া করে আপনি চলুন না। তো এরকমভাবেই কিন্তু আমরা বলি যে আপনি চলুন না, অর্থাৎ এখানে একটা রিকোয়েস্টের সেন্স আসছে বা রিকোয়েস্ট মুড আসছে। তো আমরা সেইভাবে লিখব। চলো দেখি বাক্যটিকে কীভাবে লিখতে পারি। তো আমরা লিখব যে প্লিজ গো উইথ মি দয়া করে তুমি আমার সাথে চলো না, বা দয়া করে আপনি আমার সাথে চলুন না। আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। তো সেইভাবে আমরা লিখব প্লিজ গো উইথ মি দয়া করে আপনি আমার সাথে চলুন বা আপনি চলুন না, অর্থাৎ এখানে একটা অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি যে দেখলে আপনারও লোভ লাগবে কিন্তু আপনাকে দেব না সেটি। তো এখানে দেখলে আপনারও লোভ লাগবে এখানে কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে। কন্ডিশনটা কেমন, সেটা হচ্ছে যে যদি আপনি দেখেন আপনারও লোভ লাগবে কিন্তু আপনাকে দেব না। তো এখানে এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, আর এটা কি আপনাকে দেব না অর্থাৎ ফিউচার টেন্সে আমরা লিখব। তো কিভাবে লিখব চলো দেখা যাক। তো এইভাবে লিখব যে ইউ উইল অলসো ফিল গ্রিডি। তো আচ্ছা দেখলে আপনারও লোভ লাগবে যেহেতু শব্দটা রয়েছে, তো এটা আমরা ফিউচার টেন্সেও লিখতে পারি। তো ফিউচার টেন্সে লিখেছি। তো চলো ইউ উইল অলসো ফিল গ্রিডি অর্থাৎ তুমিও লোভী হবে বা তুমিও লোভ অনুভব করবে আফটার সিইং ইট। এখানে দেখলে শব্দটাকে কিন্তু আমরা পার্টিসিপল করে নিয়েছি। পার্টিসিপল কেন করলাম, কারণ এটা কিন্তু ইনকমপ্লিট ভার্ব অর্থাৎ দেখলে। তো এখানে কিন্তু দেখেছিল বা দেখলাম বা দেখে এরকম বলেনি, এখানে হচ্ছে দেখলে। তো এখানে ইনকমপ্লিট ভার্ব আছে এই কারণে। তাহলে ইউ উইল অলসো ফিল গ্রিডি তুমিও লোভ অনুভব করবে আফটার সিইং ইট এটাকে দেখার পরে অর্থাৎ ওই খেলনাটাকে দেখার পরে। বাট আই উইল নট গিভ ইউ দ্যাট কিন্তু আমি সেটা আপনাকে দেব না বা আমি সেটি আপনাকে দেব না, এরকমটি কিন্তু লেখা হয়েছে। তো এখানে সেই রকমভাবেই অর্থাৎ দুটোই কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে, কি ফিউচার টেন্স। তো এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়েছে, সেইভাবেই লেখা হয়েছে। তো এখানে সাবজেক্ট এটা অক্সিলারি ভার্ব, দেন ফিল হচ্ছে এখানে ভি1 কাজ করছে, আর গ্রিডি যেটা হচ্ছে লোভ এটা হচ্ছে নাউনের কাজ করছে। আর আফটার সিইং ইট তো এটা হচ্ছে পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে, আর এটা ইট হচ্ছে অবজেক্ট। বাট এরপরের যে সেন্টেন্সটা এটা আবার সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তো ভি1 এখানে হচ্ছে গিভ, আর ইউ আপনাকে, তো এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট, আর দ্যাট মানে ওটা হচ্ছে এখানে কি প্রাইমারি অবজেক্ট। তো
তো এইভাবে কিন্তু আমরা লিখেছি। তো চলো দেখি পরের বাক্যটি দেখি। আর এখানে আমরা গ্রিডি সেন্টেন্স, আমরা গ্রিডিকে কিন্তু আমরা অন্যরকমভাবেও লিখতে পারি যে ইউ উইল অলসো ফিল কি, ইউ উইল অলসো ফিল টেম্পটেড, কি টেম্পটেড, তুমি লোভী অনুভব করবে, বা ইউ উইল অলসো অ্যালিওর্ড, ইউ উইল অলসো অ্যালিওর্ড, তুমি প্রলুব্ধ হবে, বা ইউ উইল, তখন কিন্তু লিখতে হবে ইউ উইল অলসো বি অ্যালিউড, বা ইউ উইল অলসো বি টেম্পটেড, বা ইউ উইল অলসো বি অ্যাভিড, বা এরকমভাবে লেখা যায় ইউ উইল অলসো ফিল টেম্পটেড, অ্যালিউড, অ্যাভিড, বা কোভেশাস। তো এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারবো। এখানে আমরা অলসো বিও, ইউ উইল অলসো বি বা ইউ উইল ফিল, দুরকমভাবে ভার্ব যোগ করলে তখন এটা আমরা লিখতে পারবো, কারণ এটা যেহেতু কি নাউন, তো আমরা এরকমভাবে লিখতে পারবো। আর যখন এটাকে অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই এখানে কিছু কিছু নাউন এবং অ্যাডজেক্টিভ রয়েছে। যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখন বি ব্যবহার করব, অর্থাৎ উইল বি। আর যখন আমরা নাউন ব্যবহার করব তখন কিন্তু ফিল দিয়ে লিখতে হবে আমাদেরকে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। মনে মনে বললাম, খেলনার বয়স আপনার হয়তো থাকতে পারে। তো থাকতে পারে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝালে কিন্তু আমরা সম্ভাবনা হলে কিন্তু আমরা মে কথাটা ব্যবহার করি, সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি যখন বোঝাই। তো মে হ্যাভ হচ্ছে কি থাকতে পারে। আর কিন্তু আমার কি আর আছে, অর্থাৎ আমার কি আর বয়স আছে, তো আমরা কিন্তু এইভাবে লিখব। চলো দেখা যাক। তো মনে মনে বললাম, তাহলে বাট আই সেড ইন মাই মাইন্ড, আমি আমার মনে মনে বললাম, তাহলে আমি মনে মনে বললাম আই সেড ইন মাই মাইন্ড, আমি আমার মনে মনে বললাম যে ইউ মে হ্যাভ দ্য এজ অফ, ইন মাই মাইন্ড অর্থাৎ তিনি মনে মনে বললেন। আর ইউ মে হ্যাভ দ্য এজ অফ প্লেয়িং টয়েস, অর্থাৎ আপনার খেলনার বয়স থাকতে পারে। বাট ডু আই হ্যাভ ইয়েট, অর্থাৎ আমার কি এখনও আছে, অর্থাৎ আমার কি সেই বয়স এখনও আছে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো ইন মাই মাইন্ডটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি কি ইন মাই মাইন্ড, অর্থাৎ আমার মনে মনে বলা, বা বাট আই সেড কি, এটাকে আমি বলতে পারি বাট আই মাটার্ড, অর্থাৎ বিড়বিড় করে বলা, বাট আই মাটার্ড টু মাই সেলফ, কিন্তু আমি আমার মনে মনে বললাম, তাহলে এইভাবে লিখতে পারি বাট আই সেড ইন মাই মাইন্ড বা বাট আই মাটার্ড টু মাই সেলফ, অর্থাৎ আমি বিড়বিড় করে বা আমার মনে মনে করে বললাম, যে ইউ মে হ্যাভ দ্য এজ অফ প্লেয়িং টয়েস, অর্থাৎ খেলনা খেলার বয়স তোমার থাকতে পারে, বাট আই হ্যাভ ইয়েট, কিন্তু আমার কি এখন আছে, তো এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো ইয়েটটাকে আমরা কিন্তু বলতে পারি যে স্টিল, ডু আই হ্যাভ স্টিল, অর্থাৎ আমার কি এখনও আছে, বা ডু আই হ্যাভ মোর, আমার এখনও আছে বা আমার আর আছে, বা ইভেনও আমরা বলতে পারি ইভেন, বা আমরা এটাকে এলসও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা আরও ডিফারেন্ট টাইপের, অর্থাৎ এই একই সেন্টেন্সকে ডিফারেন্টভাবে আমরা লিখতে পারবো। তো আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই সিরিজটি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবে, বারবার লিখতে থাকবে, কারণ এই সিরিজটা খুবই টাফ, এবং এই সিরিজ থেকে কিন্তু কমন আসার চান্স খুব বেশি। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই।